ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আমরা 60 দশকের বিজয় ছাত্রলীগ নেত্রীর সামনে বসা। আমরা দুই বোন, দুজনেই আমরা রেলওয়ে এমপ্লয়েজ গার্লস হাই স্কুল টাইগার গার্লস। বাবার নাম কি দুজনের? ডাক্তার শেখ ওয়ারিস আলী। শেখ ওয়ারিস আলী। এমনি অরিজিনাল বাড়ি কোথায়? খুলনা। তুমি বোধহয় তখন গার্লস কলেজে জিএস ছিল না? আমার ভিবি ছিল আর ও জিএস ছিল। আমরা কলেজের প্রথম ছাত্রীদেরকে নিয়ে আগে ওদের সাথে আলাপ আলোচনা করে ওদেরকে বোঝানোর চেষ্টা করতাম। এবার প্রথম আমরা সহযোগিতা আনার আমি এবং আমাদের মাহফুজ ভাইয়েরই সহযোগিতা বেশি পাইছি। ছাত্র সংগঠনের ওনার কাছ থেকে আমরা যথেষ্ট হেল্প নিয়ে আমাদের কলেজটাকে মানে ছাত্রলীগের একটা কমিটি করার জন্য প্রথমে আমরা বিভিন্নভাবে তাদের সাথে আলাপ আলোচনা করতাম এবং আস্তে আস্তে আমরা একটা দল গঠন করি। এরপরে আমরা প্রিন্সিপালকে জানালাম যে আমরা ইলেকশন দেব। তারপর উনি তো খুব বাধা দিলেন। এইসব বাধা টাধা অতিক্রম করার পরে তারপরে আমাদের ছাত্রলীগের তখন সাবের ভাই তারপর মন্ডা এরাও আসতো আমাদেরকে কলেজে বিভিন্নভাবে আমরা এদেরকে বুঝাতাম ছাত্রীদেরকে, কিন্তু ভয়ে কেউ আগাতো না। তখন সাবের ছিলেন খুব কড়া প্রিন্সিপাল। এই কলেজের মধ্যে কোনো পার্টি করা বা এই করা উনি একদমই পছন্দ করতেন না। তারপরে আমরা এগুলো আস্তে আস্তে কলেজের ক্লাসের ফাঁকে ফাঁকে সবাইকে নিয়ে আমরা কমন রুমে বসে এগুলো আলাপ করতাম। তো প্রিন্সিপাল আমাদের ফেভারে ছিল না, যার কারণে এটা আমাদের করতে কিন্তু খুব কষ্ট হয়েছিল। যেতাম সবসময়। তারপর আমাদের ওখানে যে আমদর কিল্লা একটা অফিস ছিল না, 120 আমদর কিল্লা, ওখানেই আমাদের বেশিরভাগ মিটিং হতো। তারপর যে মানে মেডিকেল কলেজ, মেডিকেল কলেজে এইসব জায়গায় আমরা ছাত্রলীগের কর্মীদেরকে নিয়ে ওখানে যেতাম। তারপর আস্তে আস্তে মিটিং মিছিল হইতো আর কি। ওই দিন প্রথম 24শে মার্চ তখন আমাদের কলেজে ইলেকশন ছিল। কিন্তু আমরা কলেজে খুব এমন সময় হঠাৎ করে কে যেন এসে মানে বাইরের ছাত্রীদের ঠিক নামটা মনে করতে পারছি না, যে তোমরা এখনো কলেজে আসো কেন, তোমরা এখন সব যার যার মতন বাসায় চলে যাও। পরে আনার আমাদেরকে বললো যে হ্যাঁ এখন আর থাকা যাবে না, সবাই চলো, ইলেকশন আর এখন হবে না, আমরা সবাই চলে যাই। এখন মানে দেশের পরিস্থিতি খুব খারাপ। কিন্তু আমরা কলেজের ভিতরেও রেখেছি কোনো খবর। আর এখনকার মতন তখন তো আর মোবাইল বা এইসব কিছুই ছিল না। তারপরে আমরা কি করলাম, তারপরেও কিছুদিন ছিলাম মেয়েরা দেখি। তারপর আস্তে আস্তে যার যার মতো খবর পেয়ে সবাইকে বললাম আমরা যে তোমরা যার যার মতো চলে যাও, দেশের অবস্থা এখন অন্যরকম হবে। আমরা বাসায় চলে এসে দেখি তখন লোকজন সব চলে যাচ্ছে। একটা থমথমে ভাব তখনই আরম্ভ হয়ে গেছে। চতুর্দিক একদম ফাঁকা ফাঁকা, আর একদম সব লোকজন যার যার মতন যেখানে খুশি সেখানে চলে যাচ্ছে। কিছু লোক আমাদের আওয়ামী লীগের বা ছাত্রলীগের এরাই এসে তখন বলছে যে আপনারা এখান থেকে সরে যান, এখান থেকে চলে যান, আজকে রাত্রে এখানে একটা লাগতে পারে, একটা আন্দোলন হবে। আমরা মনে করলাম পাশের বাসায় গিয়ে দেখলাম, আশেপাশে গিয়ে খবর নিয়ে দেখলাম কেউই নাই, সব যার যার মতন। সন্ধ্যা লাগতে লাগতে দেখা গেল যে আশেপাশে সব লোক চলে গেছে। এসে আমরা চিন্তা করতেছি কোথায় যাবো। আমরা অতটা আবার ভীরু ছিলাম না, তো আমাদের একটু সাহসও ছিল। তারপর আমার বাবা তো আবার আওয়ামী লীগের সাথে খুব মানে জোরালো একজন ছিলেন আর কি। আমার বাবা বললেন যে এখন আমরা কোথায় যাব, দেখা যাক এখানে কলোনির কোথায় যাচ্ছে, পরিস্থিতি কেমন আগে পরিস্থিতি দেখি। আমরা থাকলাম। সন্ধ্যার পরে একজন এসে বললো, সেও আবার ওই মানে আমাদের আওয়ামী লীগেরই কর্মী। উনি এসে বললেন যে আপনারা এখান থেকে সরে যান, চাচা আপনারা এখানে আছেন কেন, এখন সরে যান, আজকে রাত্রিও অবস্থা খুব খারাপ হয়ে যাবে। ঠিক আছে, ভিডিওগুলোর ভিতরে একটা ওই পাহাড়ে বাটালি হিল আছে, যে বাটালি হিলের চিপার ভিতরে একটা কোনার বাসা আছে, কলোনি আছে, একটা কলোনি আছে, মানে ওইখানেই চলে আসেন এখন আপাতত। তারপরে সন্ধ্যার পরে আমরা চলে গেলাম সবাই। তারপরে তো রাত্রে সন্ধ্যার পর থেকে তো এমন গোলাগুলি শুরু হলো, মানে বিল্ডিংটা ভেঙে মনে হয় চলে পড়ে যাবে। তারপর লোকজন হঠাৎ দেখে রাত 2টা 2:30টার সময় মনে হয় কোথায় যাবো আমরা, খাটের নিচে থেকেও মানে চৌকির নিচেও
থাকতে পারতেছি না, এরকম অবস্থা। মনে হচ্ছে জানা ওখানে ঘর বাড়ি যা আছে সব ভেঙে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। গুলি খালি আসতেছে, জানলার মানে ভেঙে ভেঙে মনে হচ্ছে যেন সব ভেঙে ঘরের ভিতরেই ঢুকে পড়তেছে। সকালবেলা পাহাড়ের এই পাশে মুক্তিযোদ্ধারা আর নেভি হল থেকে গোলাগুলি, এই দুই পক্ষ থেকে গোলাগুলি হচ্ছিল আর কি। এ করতে করতে সারা রাতে এইভাবেই চললো। তারপর বেলা যখন 10:30 বাজে তখন আর আমরা বের হচ্ছি না, কেউ বের হচ্ছে না, কোনো সারা শব্দও নেই। তখন সকালের দিকে থেমে গেছে, তো কোনো সারা শব্দ নেই, কিছু নেই। এরপরে 10:30-11টার সময় এসে জানলা দিয়ে সব ডাকাডাকি করতেছে যে এই আপনারা ঘরের ভিতরে কারা আছেন বাইর হন, আমরা মুক্তিযোদ্ধা। কিসের মুক্তিযোদ্ধা? তখন আমরা আবার দিয়েছি না, আমরা সারা রাত গোলাগুলি, আমরা যুদ্ধ করছি, তো এসে করার পরে এখন আপনারা যদি আমাদেরকে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন তাহলে ভালো। আমার আব্বা বাবা পিকুল আমার দাঁতটা খুলে দিলেন, ওনার ভিতরে আসি তোরা 7-8 জন। আমরাও তো কিছু নিয়ে যাইনি, আমরা তো এক কাপড়ে চলে গেছি ওখানে। আমরা যে বাসায় গেছি ওনারাই আবার বলে যে আমার ঘরে আটা আছে, চা পাতা আছে, চিনি আছে, সব আছে, এক কাজ করেন আমরা রুটি বানান আর চা এগুলো বানায় আপনারাও খান, ওদেরকে বলবো। তখন আমরা ওই অনেক রুটি রুটি এগুলো বানালাম, ওদের খাবারের ব্যবস্থা করলাম। তারপরে আমরা কি করলাম, কুকুর হয়ে হয়ে হামাগুড়ির মতন দিয়ে 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 পাহাড়ের ভিতর দিয়ে, ওই মতি ঝর্ণা আছে, মতি ঝর্ণার ভিতর দিয়ে ওখান দিয়ে এখানে আছে না, এখানে ওখানে চলে গেলাম। ওখানে গেলাম, ওখানে গিয়ে দেখলাম যে লোকে লোক রান্না। আব্বার এক কলিগ ছিল, সে বলল যে এখানে কিভাবে থাকবেন, আমার ওখানে ঘর আছে আমবাগানে, খালি তো ওখান থেকে তো লোকজন কেউ নেই, সব চলে গেছে আমবাগানে। আমবাগানে নিয়ে গেছে আমাদেরকে। আমরা তো আমবাগানের অবস্থা যে আরো খারাপ তা তো আর জানতাম না। এখানে গিয়ে থাকার পরে আশেপাশে 2-1 জন লোক ছিল, সবাই ওই বেশিরভাগ সরে গেছে। আমরা অনেকজন না, 18-19 জন। তারপর ওখানে থাকলাম, কিন্তু এত ভয় লাগতেছে ওখানে, মনে জানে কি একটা হবে। কারেন্টও নাই, পানিও নাই, আমরা বন্দির মতন থাকা আর কি। তারপরে দেখা গেল হঠাৎ করে ওখানে তো বিহারিরা খুব অত্যাচার করতেছিল, কেরোসিনের টিন নিয়ে আর আগুন জ্বালাচ্ছে, আর আগুন জ্বালাচ্ছে, আর বলছে এই শুয়ার কা বাচ্চারা হ্যাঁ কাহা হ্যায় নিকলাও তোমরা। আর আমাদের তো ঘর জানলা টানলা একদম সমস্ত বন্ধ করে, তারপরে চৌকি টৌকি করে দরজা দরজা সব বন্ধ করে আমরা সব খাটের তলায় ঢুকে গেছি। ঢুকে আর ওরা এসে দরজার মধ্যে বাড়ি মারতেছে একদম। তখন যখন বাড়ি হচ্ছে খুলে না, তো মনে করছে নাইটাই কেউ আর। তারপরে আমাদের সাথে এক বিহারি খুব পরিচয় ছিল আমাদের টাইগার পাশে। সেই বিহারি আমাদের একটা রিক্সা, তখন রিক্সা ছিল, সেই রিক্সা সে এসে বলে কি চাচা এখানে যদি থাকেন আপনারা মারা যাবেন, আমি আপনাদের বাঁচাবো, আপনাদেরকে দূরে রেখে আসবো। ওখান থেকে ওরা রিক্সা করে আমাদের খুলতে ঘুরাই ঘুরাই নিয়ে গেল মোগলটুলি বাজার। সে আব্বা গেছে একদিন দোকানে কি আনতে, মুদির দোকানে। ওখানে এসে বস করতেছে, জিজ্ঞেস করতেছে এখানে ডাক্তার সাহেব বলে কে আছে, এখানে আসছে না, এখানে কোথায় থাকে। আমার বোনের বাসা আমরা থাকতে পারলাম না, ওখান থেকে আরো ভিতরে ওই 12 না কোথায় ওর ভিতরে চলে গেলাম আর বাসা একটা নিয়ে ওইখানে। তো ওই পাশে আমরা যাওয়ার পরে ওখানে সব মুক্তিযোদ্ধারা আবার আসতো। পাশে একটা ঘর ছিল, ওখানে ওনারা এসে থাকতো, দিনে থাকতো না, রাতের বেলায় এসে এসে শেল্টার নিত আর কি। তো তখন ওইটা বেলা তো ঘুমাতো, হ্যাঁ রাত্রিবেলা বাইরে নিয়ে যেত, রাতের বেলায় বের হয়ে যেত, রাত্রিবেলা বাইরে নিয়ে দিনের বেলা। তখন ওনাদের সাথেই আমরা যত মানে ওনাদের যে অস্ত্র শস্ত্র লুকায় রাখতো আমাদের মাঝে, বলে যে আপনাদের এখানে লুকায় রাখেন, আর খবরাগুলো এই সেই ওরা জানাতো আমাদেরকে আর কি, যে এই খবরগুলি আর একজনকে গিয়ে ওইখানে থাকে, আর একজনরা ওদেরকে দিয়ে আসবে। তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।